খুলেছো সবাই? আচ্ছা, এইবারে আমি তোমাদের বলছি যে ও বলতে চাইছে এই গ্রাফ দুটো তো বুঝতে পারছে না। দেখো, গ্রাফ দুটোর অ্যাক্সিস গুলো কি তোমাকে সবার আগে বুঝতে হবে। কি কে বলবে আমাকে গ্রাফের অ্যাক্সিস কি? ওয়াই অ্যাক্সিসে কি আছে? হ্যাঁ, ওয়াই অ্যাক্সিসে আরবিটারি ইউনিট মানে ওটা অ্যাবজর্পশন। ভেরি গুড। কততে কততে এই অ্যাবজর্পশনটা হচ্ছে? স্যার আপনি ভিডিওতে তো বলেছিলেন আরবিটারি মানে যে কোনো ভ্যালুতে হতে পারে। না, ন্যানোমিটারটা তো কনস্ট্যান্ট থাকবে, যে কোনো ন্যানোমিটারে অ্যাবজর্বেন্স দেখাচ্ছেও। ডিএনএ হলে 260 বা 230। এটা অবভিয়াসলি একটা প্রোটিনের গ্রাফ, দেখে বোঝাই যাচ্ছে। তো এটা 280 তে, দুশো টু আশি এইটটি হ্যাঁ স্যার। 280। হ্যাঁ, 280 ন্যানোমিটারে অ্যাবজর্বেন্সটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এইবার যেটা ব্যাপার হচ্ছে যে ওয়াই অ্যাক্সিসে তাহলে বোঝা যাচ্ছে যে যেখানে পিক আছে বা যেখানে বাড়ছে সেই জায়গায় আমার প্রোটিনটা ডিটেক্টর দিয়ে পাস হচ্ছে, তবেই তো অ্যাবজর্বেন্সটা হচ্ছে 280 তে। বোঝাতে পারছি তো? why do you see the absorbance? কারণ সেই জায়গাটায়, মানে এই যে পিক গুলো আছে এই জায়গাটায় your protein is getting eluted বা your protein is passing to the detector। বোঝানো গেল? এটা বোঝা যাচ্ছে? যাচ্ছে না? আরে না গেলে বলো। স্যার মানে এত কটা পিপ কিসের আমি সেটা বুঝতে পারছি না। মানে ওটা হ্যাঁ, আলাদা আলাদা পেপটাইডের এগুলো। না, তোমার এইচপিএলসি দ্বারা তো তুমি, হ্যাঁ ধরো তোমার একটা পেপটাইড মিক্সচার আছে, হ্যাঁ একটা প্রোটিনকে তুমি ডাইজেস্ট করেছো কোন একটা প্রোটিনটিক এনজাইম দিয়ে, তো তুমি তো বিভিন্ন পেপটাইড পাচ্ছ। তো প্রত্যেকটা পেপটাইডকে এক একটা করে পিক করসপন্ড করছে। এইবার হোয়াট ইজ দ্য আইডিয়া অফ সেপারেশন? সেপারেশনটা দুভাবে হতে পারে। এইচপিএলসির ক্ষেত্রে অলওয়েজ ইউ গেট শার্প পিক, কেননা এইচপিএলসি কলম খুব স্ট্রং হয় এবং অত্যন্ত হাই প্রেসারে সেপারেশন হয়, যার জন্য সবসময় শার্প পিক হয়, মানে ইন্ডিভিজুয়াল যে ফ্র্যাকশন গুলো সেগুলো খুব স্পেসিফিক হয়। আমরা এটাকে টাইমের বেসিসে নিই। টাইমের বেসিসে নিই মানে যেহেতু এইচপিএলসি ফ্লো রেট খুব বেশি হয়, হ্যাঁ, সে 10 ml/মিনিট, 10 ml ইলিউশন হবে প্রতি মিনিটে। তাই জন্য আমরা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট এই বেসিসে ইলিউশনটাকে ক্যালকুলেট করি। কিন্তু এফপিএলসির ক্ষেত্রে ফ্লো রেটটা অনেক কম হয়, প্রেশারটাও অনেক লো হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ভলিউম অনুযায়ী নিই। ফর এক্সাম্পল, প্রথম যে পিকটা মেবি সেটা 70 ml থেকে 75 ml এ বেরিয়েছে, তারপরে যে পিকটা উঁচু সেই পিকটা মেবি তোমার আরেকটু পরে ধরো 80 ml থেকে 85 ml এ বেরিয়েছে, তারপরের পিকটা দেখা যাচ্ছে যে তোমার মেবি 92 ml থেকে 95 ml এ বেরিয়েছে। তাহলে আমি জানতে পারছি যে কোন প্রোটিন কত ভলিউমে ইলিউট হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্যাট কলম। এফপিএলসি তে, এইচপিএলসি তে কি হচ্ছে যে যেহেতু ফ্লো রেট অত বেশি, ফলে ওই জায়গায় যদি আমি বলতে যাই একটা প্রোটিন 20 থেকে 40 ml এ বেরিয়েছে, ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো আমাকে বলতে হবে একটা প্রোটিন 2 থেকে 4 মিনিটের মধ্যে ইলিউট হচ্ছে বা একটা পেপটাইড 2 থেকে 4 মিনিটের মধ্যে ইলিউট হচ্ছে। তাহলে এইচপিএলসি এর ক্ষেত্রে আমরা যেহেতু ফ্লো রেট খুব বেশি, 1 মিনিটে অনেকটা ইলিউশন হচ্ছে, যার জন্য আমরা উইথ রেসপেক্ট টু টাইম রাখি। আর এফপিএলসি এর ক্ষেত্রে আমরা উইথ রেসপেক্ট টু ভলিউম রাখি। কারোর কোনো ডাউট থাকলে বলো। স্যার এফপিএস এর ভলিউমটা কিসের ওটা? ভলিউমটা কিসের? না না, একটা কথা আমি বলছি শোনো, ইয়ে সৌরদীপ, এইচপিএলসি তেও অ্যাবসলিউটলি তুমি ভলিউমের রেসপেক্টে নিতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভলিউম এত বেশি ইউজ হচ্ছে যে টাইমের রেসপেক্ট। এবার ভলিউমটা কিসের আমি তোমাকে বলছি, ভেরি গুড কোয়েশ্চেন। ঠিক আছে, তুমি একটা 120 ml এর কলম আছে, ঠিক আছে? কলম মানে কি, এরকম একটা ডান্ডা, তার দিয়ে 120 ml টোটাল জল পাস হতে পারে, ঠিক আছে? তাহলে তোমার প্রোটিনটা যদি ওই কলমের ভেতরে ঢোকে,
তাহলে ওটা 1 ml থেকে 120 ml এ যে কোনো জায়গায় বেরোতে পারে। হ্যাঁ স্যার। বুঝলেন? তোমার বাড়িতে ফিল্টার আছে, পিওরেট, অ্যাকোয়া পিওর, আচ্ছা। দেখেছো? আচ্ছা, এবার কথা হচ্ছে যে ফিল্টারের ওপরে 5, ধরো ফিল্টারে তোমার 4 লিটার জল আছে, এবার জলে কোথাও ব্যাকটেরিয়া বা কিছু আছে, তাহলে 4 লিটার জল তোমার যখন ওপর থেকে নিচে পড়বে তার মধ্যেই কোনো জায়গায় ওই ব্যাকটেরিয়াটা পড়বে, সে ওটা 2.5 লিটারে পড়লো বা 2.4 লিটারে পড়লো। এখানেও এক্স্যাক্টলি সেম, কলমটার ভলিউম হচ্ছে 100 ml, 100 ml থেকে 120 ml হয়, এইচপিএলসি এফপিএলসি কলম আরেকটু ছোট হয়। যাই হোক, আমরা 100 ml স্ট্যান্ডার্ড করছি। এবার তোমার ধরো ওর মধ্যে 8টা পেপটাইড আছে, তাহলে এই যে 8টা পেপটাইড আছে ওটা 1 ml থেকে 100 ml যখন পুরো পাস করবে, কি পাস করবে, সেটা হচ্ছে যে তোমার ইকুইলিব্রিয়েশন বাফারটা, কলমটাতে তো তুমি শুকনো রাখতে পারবে না, তাহলে তোমার জেল ফিল্ট্রেশন কলম, তাহলে তোমাকে জেল ফিল্ট্রেশন একটা বাফার দিতে হবে, সেই বাফারটা তোমার পাস করবে 1 থেকে 100 ml এর মধ্যে। সেই 1 থেকে 100 ml এর মধ্যে যখন তোমার বাফারটা পাস করছে, তার মধ্যে কোনো একটা জায়গায় সে 20 থেকে 25 ml বেরোলো গিয়ে হচ্ছে পেপটাইড 1, 37 থেকে 40 ml বেরোলো গিয়ে হচ্ছে পেপটাইড 2। আমি বোঝাতে পারছি তো? এবার আরেকবার এটা বলুন স্যার। সে তোমার 7টা পেপটাইড আছে, আরেকবার কেন, আমি 100 বার বলবো, না বুঝে আমাকে ছাড়বেন, কারণ এর পরে আর এগুলো বোঝানোর মতো কেউ থাকবে না, ঠিক আছে? 7টা পেপটাইড আছে কি 8টা পেপটাইড আছে, প্রথম পেপটাইডটা বেরোলো গিয়ে হচ্ছে সে 20 থেকে 25 ml যখন বাফার পাস হলো, 20 ml থেকে 25 ml তখন বেরোলো, তারপরে আরো পাস হচ্ছে 25, 30, 35, কিছু বেরোচ্ছে না, আবার তুমি একটা পিক দেখতে পেলে যখন দেখলে 35 থেকে 40 ml, এরকম একটা পিক দেখতে পেলে, আবার পাস হচ্ছে 40, 45, 50, 55, 60, এবার দেখলে 60 থেকে 65 ml ভলিউম যখন আবার বেরোচ্ছে, তখন আরেকটা পিক দেখতে পেলে। বোঝাতে পারছি আমি? হ্যাঁ স্যার। তোমাদের এত চিন্তার কিছু নেই, আমি তো জেল ফিল্ট্রেশন, আয়ন এক্সচেঞ্জ এগুলো যখন পড়াবো আমি সেগুলো বুঝিয়ে দেবো, কোনো চিন্তার কারণ নেই। বা যেই পড়ান, দেবযানী ম্যাডাম, মানালি ম্যাডাম, যেই পড়ান ওটা হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই, ঠিক আছে? বোঝা যাচ্ছে তো, একটু তো যখন আইডিয়া ওটা হচ্ছে তো? হ্যাঁ বলো। পাস হবে তখন ওই অবজারভেশনের ওই রেটিংটা পাবো, পিকটা হ্যাঁ, পাবো। পিকটা পাবো স্পেসিফিক ভলিউমে, কারণ তোমার সব জায়গায় তো তোমার সাইজের ওপর, যদি প্রোটিনটার সাইজ, পেপটাইডের সাইজ বড় হয় তাহলে ওটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে কলম দিয়ে, যদি পেপটাইডের সাইজ ছোট হয় তাহলে ওটা পরে বেরোবে কলম দিয়ে। তা তোমার যে পেপটাইডটা ধরো হচ্ছে 50 অ্যামিনো অ্যাসিডের, সেটা 20 থেকে 25 ml এ বেরোবে, যেটা 25 অ্যামিনো অ্যাসিডের সেটা 40 থেকে 45 ml এ বেরোবে, যেটা 15 অ্যামিনো অ্যাসিডের সেটা 60 থেকে 65 ml এ বেরোবে। বোঝা যাচ্ছে? স্যার এইচপিএলসি তে টাইমের সাথে এটা কি করে মেজার করছো? টাইমের সাথে ওটা এইভাবে মেজার করছে যে তোমার ফ্লো রেটটা দেখে, তোমার 1 মিনিটে 10 ml পাস হচ্ছে গিয়ে বাফার, মানে যেটা তোমার এইচপিএলসি বাফার, তাহলে যদি তোমার ওটা সে 2 মিনিট থেকে 2.5 মিনিটের মধ্যে বেরোয়, তাহলে ওটা 20 থেকে 25 ml এ বেরোচ্ছে, পার মিনিটে 10 ml করে বাফার পাস হচ্ছে। তাহলে উইথ রেসপেক্ট টু টাইম বুঝতে পারছো, প্রথম 1 মিনিটে কত বাফার পাস হচ্ছে, বলো সৌরদীপ? 10 ml। হ্যাঁ, ফ্লো রেট হচ্ছে 10 ml পার মিনিট, তাহলে দেখা যাচ্ছে তোমার প্রোটিনটা বেরোচ্ছে গিয়ে হচ্ছে 3 মিনিট থেকে 3.5 মিনিটের মধ্যে তুমি একটা পিক পাচ্ছ, তাহলে করসপন্ডিং টু পেপটাইড এ। এবার এই পিকটা যে তুমি 3 মিনিট থেকে 3.5 মিনিটের মধ্যে, তার মানে কত ml এ ইউজ হলো তোমার প্রোটিনটা? স্যার বুঝলাম না, ওটা মানে 10 ml এ বেরোচ্ছে, আমরা একটা পিক পেলাম 3 মিনিটে। 3 মিনিটে একটা পিক পেলে, সে দেখা গেল পিকটা 3 মিনিটে উঠলো, 3.5 মিনিটে নেমে গেল, তাহলে কত ভলিউমে ইউজ হলো তোমার প্রোটিনটা, কে বলবে এখানে? 35 ml এর মতো। হ্যাঁ বলো সায়নদা, কত ইলিউট হলো? 35 ml মনে হয়। হ্যাঁ, 30 থেকে 35 ml, এক্স্যাক্টলি, কারণ 3 মিনিটে 30 ml ফ্লো হয়েছে,
আর ইয়েতে দেখো একটা স্পেসিফিক ভলিউমে তো ইলিউট হবে না, একটা রেঞ্জ নিয়ে ইলিউট হবে, ঠিক আছে? তো 30 থেকে 35 ml এর মধ্যে তোমার প্রোটিনটা ইলিউট হবে। অ্যাবসলিউটলি কারেক্ট। বোঝা যাচ্ছে ব্যাপারটা সৌরদীপ? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এইভাবে ব্যাপারটাকে করা হচ্ছে। এবার তুমি বলবে যে স্যার আপনি কি করে বুঝছেন কোন প্রোটিনটা কত ইয়েতে ইউজ হচ্ছে বা কোন পেপটাইডটা কততে ইউজ হচ্ছে? তোমার এই যে ইন্ডিভিজুয়াল পিক গুলো তুমি পাচ্ছ, প্রত্যেকটা পিককে এসডিএস পেজে তোমাকে চালাতে হবে, মানে একটা করে লেন। প্রথম পিকটাকে তুমি একটা লেনে চালালে, দ্বিতীয় পিকটাকে তুমি একটা লেনে চালালে, তৃতীয় পিকটাকে তুমি একটা লেনে চালালে, নিয়ে তুমি সঙ্গে মলিকিউলার ওয়েট মার্কার চালালে, তবে তুমি আইডেন্টিফাই করতে পারবে যে কোন পিকের করসপন্ডিং কোন পেপটাইডটা বা কোন প্রোটিনটা। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। প্রত্যেকটা পিক নিয়ে কিন্তু চালাতে হবে গিয়ে হচ্ছে এসডিএস। আচ্ছা, ভেরি গুড। তাহলে এইবার আমরা একটু লাস্ট আমাদের আজকে ক্লাস একটু ওল্ড টেকনিক, এটা তো সামনাসামনি পড়ালে খুব ভালো লাগতো, কারণ আমি অনেকগুলো গল্প টল্প বলতাম যে কিভাবে প্রোটিন সিকোয়েন্সিং শুরু হয়েছিল প্রথম দিকে। তো সেইটা তো এখন স্কোপ নেই, আমাদের তো সময় কম, আর একটু জুম কানেক্ট হতে অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু গল্প বলেই পড়ানো। একটু ইন্টারঅ্যাক্ট করো, তোমরাও একটু বলো, আমি একটু বলি। আচ্ছা, সবাই সেমিনারের জন্য রেজিস্টার করিয়ে নিয়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, সুপ্রতিম দাকে কিন্তু জিজ্ঞেস করবে প্রশ্ন, বা বিদেশে পড়তে চাই, কি করতে চাও না করতে চাও জিজ্ঞেস করবে। সুপ্রতিম দা কিন্তু খুব মানে এক্সপার্ট এবং খুব ভালো লোক, ফলে তোমাদের বুঝিয়ে দেবে একদম। একটু স্যার, উনি তো বলেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া মন্ট্রিয়াল। এর আগে ছিলেন ইউনিভার্সিটি অফ ক্যান্সাসে, আর তার আগে আমার সিনিয়র ছিল গিয়ে হচ্ছে আইআইসিবি কলকাতা, ওর কাছেই আমি কাজ শিখেছি। ওই আমাকে কাজ শিখিয়েছে, ল্যাবের কাজ ওর কাছেই আমার শেখা। এবং আমার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক, তোমাদের যদি ভবিষ্যতেও কোনো হেল্প লাগে আমি বললেও অবশ্যই করবো। আচ্ছা, যাই হোক, যেটা ব্যাপার হচ্ছে যে ইভেন ওই তোমাদের রাকেশ স্যার যিনি দিয়েছিলেন, রাকেশ স্যারও ওর কাছেই শিখেছে কাজ। যাই হোক, এই যে ব্যাপারটা হচ্ছে যে এই দেখো প্রাইমারি স্ট্রাকচার আমরা জানি, এইসব তোমাদের বলে লাভ নেই। সেটা হচ্ছে যে ইজ দ্য অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স প্লাস এনি ডাইসালফাইড লিঙ্ক। এইবার একটা স্ট্র্যাটেজি আমি তোমাদের বলি, যে তোমাকে যদি আমি একটা প্রোটিন দিই, যেটা আমার খুব ইচ্ছে ছিল অ্যাটলিস্ট তোমাদেরকে দিয়ে এইসব ভুল ভাল পেপার ক্রোমাটোগ্রাফিতে নোন অ্যামিনো অ্যাসিড আননোন অ্যামিনো অ্যাসিড এইসব আমরা করালাম, এইসব না করি একটা প্রোটিন কিভাবে এক্স্যাক্টলি সিকোয়েন্স করা হতো 40-এর দশকে 50-এর দশকে, একটু তোমাদেরকে যদি আমি করে দেখাতে পারতাম, আমি খুব কনফিডেন্ট ছিলাম যে আমি করে দেখাতে পারবো। বাট সামহাউ তোমাদের তো প্র্যাকটিক্যাল হতে পারলো না, খুব দুঃখের ব্যাপার। যাই হোক, তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অবশ্যই করো, এটা খুব এসেন্সিয়াল। তোমরা আমাকে একটা কথা বলো, একটা প্রোটিন যদি আমি বলি যে একটা প্রোটিন সিকোয়েন্স করতে হবে, তো কি করবে তোমরা একটু বলো তো। তাই একটা প্রোটিন দিয়ে দিলাম, বললাম যে যা আছে ল্যাবে সিকোয়েন্স করো, মাস স্পেক ফাস স্পেকের আমাদের টাকা নেই, অত টাকা পয়সা কোত্থেকে হবে? হোয়াট শুড বি ইয়োর স্ট্র্যাটেজি? হুম, এটা অ্যাবজর্পশন মাপতে পারি। অ্যাবজর্পশন মেপে তুমি কি করবে? যে কতটা প্রোটিন আছে দেখবে। আমি তাও মেনে নিলাম, ঠিক আছে, কিছু তো বলেছে, হ্যাঁ অ্যাবজর্পশন মেপে আমি কতটা প্রোটিন আছে দেখবো। আর কি করতে পারি? তোমাকে আমি একটা প্রোটিন তোমাদেরকে দিয়ে দিলাম, বললাম যে এটা তোমাদের ভেবে সিকোয়েন্স করতে হবে, তোমরা কি করবে? হোয়াট শুড বি ইয়োর স্ট্র্যাটেজি? আর এই সবের যদি উত্তর না দিতে পারো তাহলে কিন্তু টিআইএফ আর বাড়ি পাঠিয়ে দেবে। স্যার, ফার্স্টে তো একটা প্রোটিয়েজ যে ট্রিট করে পেপটাইডে ব্রেক করলাম। ভেরি গুড, অসাধারণ। তারপর সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি করা যাবে ল্যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। তাহলে ওটা করে আমি ইন্ডিভিজুয়াল পেপটাইডের মানে ইন্ডিভিজুয়াল পেপটাইডে পাবো না, মানে পেপটাইড গুলো তার একটা সাইজের আন্দাজ পাবো।
দেখো তোমার সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফিটা করতে কি লাগে। সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফির জন্য একটা বড় সিরিঞ্জ ইনজেকশন দেওয়ার আমি নিলাম, তাতে যে ম্যাট্রিক্সটা কিনতে পাওয়া যায়, সেলুলোজ ডিএই, সেলুলোজ ম্যাট্রিক্স, সেপারোজ ম্যাট্রিক্স, অনেক ম্যাট্রিক্সই আছে, সেগুলো দিয়ে দিলাম। বেসিক্যালি কি জানো সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি, আগেকার দিনে বহু আগে, হ্যাঁ, ওই যে সব বালি তারপরে কাপড় ইত্যাদি দিয়ে জল ফিল্টার করা হতো, এক্স্যাক্টলি সেই জিনিস। কিছু জীবাণু ওগুলোতে আটকে যেত, কিছু জীবাণু বেরিয়ে চলে যেত, লাস্টে আমরা ফিল্টার জলটা পেতাম। ওই জিনিস, জলের মধ্যে প্রোটিন আছে, যে প্রোটিনটা ভারী সেটা আগে বেরিয়ে যাবে, যে প্রোটিনটা হালকা সেটা পরে বেরোবে। আমি একটা পোর পোর ছিদ্র ছিদ্র সাইজের একটা ফিল্টার বানিয়ে দিয়েছি, এটাই। এছাড়া সাইজ এক্সক্লুশন ক্রোমাটোগ্রাফি কিছু, তবে কোন জায়গায় কোন প্রোটিনটা বেরোচ্ছে ওই যে পিকের মাধ্যমে আমরা দেখতে পাবো, এবং এসডিএস পিকচার দিয়ে। হ্যাঁ বলো, ঠিক আছে, ভেরি গুড। আমরা ক্লিপ করলাম, ক্লিপ করার পর আমরা কি পাচ্ছি? পেপটাইড। হ্যাঁ, পেপটাইড গুলো সেপারেট করতে পারছি, কোনো অসুবিধা নেই। তারপর বলো। স্যার এটা করা যেতে পারে, প্রোটিনটাকে কমপ্লিটলি ডাইজেস্ট করার পর, মানে এক একটা অ্যামিনো অ্যাসিডে বা পেপটাইডে হুম, সেটাকে এসডিএস পেজে চালালাম। তুমি প্রোটিনটাকে কমপ্লিটলি ডাইজেস্ট কিভাবে করবে? ফার্স্টে যে কোনো এনজাইম দিয়ে, মানে যে কোনো মানে যেগুলো এনজাইম দিয়ে, আনস্পেসিফিক। এনজাইম দিয়ে কমপ্লিট ডাইজেশন। তোমাকে যদি কমপ্লিট ডাইজেশন করতে হয় তাহলে তোমাকে 6 মোলার HCl দিয়ে করতে হবে। সারা রাত 24 ঘন্টার জন্য রেখে দাও, 6 মোলার HCl এ একেবারে টুকরো টুকরো হয়ে যাবে। গুড। আচ্ছা, করলাম, অ্যামিনো অ্যাসিডে ভাগ করলাম, তারপর কি করব? কমপ্লিট ডাইজেশন করার পর যদি আমি ক্রোমাটোগ্রাফি করি হ্যাঁ নন অ্যামিনো অ্যাসিডের রেসপেক্টে, হ্যাঁ, তাহলে আমি পাবো মানে কোন কোন অ্যামিনো অ্যাসিড আছে এটা জানতে পারবো। ভেরি গুড। তাহলে আমরা এগোচ্ছি, আমরা কিছু ইনফরমেশন জানতে পারছি। একটা হচ্ছে যে আমি কোন কোন অ্যামিনো অ্যাসিড আছে সেটা জানতে পারছি। একজন বলছে যে আমি ছোট ছোট টুকরো করে দেবো পেপটাইডে। প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু ক্লাসিক্যাল স্ট্র্যাটেজি, যেটা নেওয়া হয়েছে, যে কতগুলো অ্যামিনো অ্যাসিড আছে এবং তাদের মোলার রেশিওটা কি, খুব ইজিলি জানা যেতে পারে। আমরা বিভিন্ন অ্যামিনো অ্যাসিডকে কোয়ান্টিফাই করে দেখতে পারি। ভেরি নাইস। আর আমরা কি করতে পারি, যে স্মল ফ্র্যাগমেন্টে ভাগ করতে পারি, নিয়ে স্মল ফ্র্যাগমেন্টের, হ্যাঁ, যে কম্পোজিশনটা সেটা আমি জানতে পারি। যে কারণ একটা গোটা প্রোটিনের কম্পোজিশন জানা খুব ডিফিকাল্ট, স্মল ফ্র্যাগমেন্টের কম্পোজিশন জানা খুব ইজি। এটা আমি তোমাদের একটা অন্য উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই মুহূর্তে জীবনে কেউ খুব চিন্তিত আছো তোমাদের মধ্যে, এরকম কেউ আছে? না সবার লাইফ দারুণ কাটছে? সবার লাইফ দারুণ কাটছে, কেউ কিছু বললোই না। একজন কেউ বলার চেষ্টা করলে এত শোনা। চিন্তার কি আছে? মানে আমার তো হাসি পাচ্ছে তো, মানে করোনা ভাইরাসের জন্য বলছেন? না না, করোনা ভাইরাসের জন্য আমি কোনো চিন্তা করি না। ও তো একটা অসুখ, হলে হবে, না হলে না হবে, ওই নিয়ে কোনো চিন্তা না। ধরো তোমাদের তো অনেক জীবনে চিন্তা থাকে, যেগুলো আজকালকার জেনারেশনের চিন্তা। তো ধরো আমি যে টপটা পরেছি তার সাথে লিপস্টিকের কালার মিলছে না, ম্যাটার অফ বিগ কনসার্ন। আর বেঁচে থেকে কি হবে, কিংবা ফেসবুকে লাইক দিচ্ছে না লোকে। তো যাই হোক, এই যে ব্যাপারগুলো, whenever you have a lot of problems in your life, একটা খুব সিম্পল স্ট্র্যাটেজি যেটা আমি ইউজ করে থাকি, সেটা হচ্ছে যে জিনিসটাকে ছোট্ট ছোট্ট জিনিসে ভেঙে দাও। লাইফ ইজ হার্ড বাই দ্য ইয়ার্ড, বাট বাই দ্য ইঞ্চ ইটস আ চিঞ্চ। প্রচুর আমার, ধরো প্রচুর কাজ, প্রচুর চাপ, প্রচুর ফ্যামিলি রেসপন্সিবিলিটি, আমি ঘন্টায় ভেঙে নিই যে নেক্সট 2 ঘন্টায় আমি কপি চেক করব, তারপর 2 ঘন্টা আমি পড়াবো, তারপর 2 ঘন্টা আমি খাবো, মেবি রাত্রে শোয়ার পর 1 ঘন্টা আমি ডিটেকটিভ, যেটা আমার একমাত্র খুব হবি, ডিটেকটিভ স্টোরি পড়া এবং ডিটেকটিভ সিনেমা দেখা, সেটা আমি করবো। রীতিমতো পোকা আমি ডিটেকটিভ গল্পে। তো এই জিনিসগুলো আমি করব। কিংবা দাবা খেললাম কম্পিউটারের সাথে,
ঠিক আছে, এই যে জিনিসগুলো করার, এগুলো আমি করব। তা এই যে ব্যাপারটা, হুম, নাইস। সিমিলারলি এটা দেখবে, এটা করলে লাইফ অনেক ইজি হয়ে যায়। সিমিলারলি প্রোটিন সিকোয়েন্সিং এর ক্ষেত্রেও সেটা, যে তুমি যদি ওটাকে স্মল পেপটাইডে ভেঙে নিতে পারো, ইউ ক্যান ডিল ইট ইন আ মাচ ইজিয়ার ম্যানার। আরেকটা ব্যাপার যেটা করতে হবে, যে তুমি যদি এন টার্মিনাল এবং সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিডস গুলো জানতে পারো, দ্যাট উইল ডু আ লট অফ গুড। এন টার্মিনাল সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিডস গুলো যদি জানতে পারো, দ্যাট উইল ডু আ লট অফ গুড। আলটিমেটলি এই সব ইনফরমেশন তোমাকে অর্গানাইজ করতে হবে একত্রিত ভাবে, প্রত্যেকটা স্মল ফ্র্যাগমেন্ট পেপটাইড যাতে তুমি ব্রেক করেছো ইউজিং প্রোটিওলিটিক এনজাইমস, নট অ্যামিনো অ্যাসিড। এই অ্যাসিড তুমি যদি HCl দিয়ে ব্রেক করো, ওটা অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। এন্ড ট্রাস্ট মি সায়েন্টিস্ট, কোনো অ্যামিনো অ্যাসিড তুমি কিন্তু ওইভাবে SDF পেজ চালিয়ে ধরতে পারবে। So our motto is to form peptides of overlapping nature. আমি অনেকগুলো পেপটাইড বানাবো যেগুলো ইউজুয়ালি ওভারল্যাপিং হবে, ঠিক আছে। তার ইন্ডিভিজুয়াল পেপটাইডের ব্যাপারে সব ইনফরমেশন গ্যাদার করব, তার এন টার্মিনালে কি আছে, সি টার্মিনালে কি আছে, এইসব অ্যামিনো অ্যাসিড গুলো জানবো, এবং আলটিমেটলি তাদের ওভারল্যাপ করে করে ফুল সিকোয়েন্সটা জানবো। আমার মোটামুটি একটা আইডিয়া আছে কি অ্যামিনো অ্যাসিড আছে আর তারা কত কত পরিমাণে আছে। এই টোটাল জিনিসটা দিয়ে কিন্তু আমরা স্টার্ট করব, ঠিক আছে। এইখানে দেখো যে আমি যদি অ্যাসিড হাইড্রোলিসিস করি, যেটা বলছিলাম যে 6 মোলার HCl দিয়ে 24 আওয়ার্স রাখি, মোটামুটি ওটা একটা প্রোটিনকে চপ করে দেয় ইনটু ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিড। এবারে ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিড কি কি আছে সেটা ক্রোম্যাটোগ্রাফি করে ধরা যাবে। এবার তোমরা যে ক্রোম্যাটোগ্রাফি করেছো, তোমরা সেটার কথাই বললে, পেপার ক্রোম্যাটোগ্রাফি। বাট পেপার ক্রোম্যাটোগ্রাফি একটা পুরোনো টেকনিক হয়ে গেছে, যদিও সেটা ইউজ করে কিন্তু ধরা যায়, আমি অস্বীকার করছি না, যে একটা প্রোটিনকে তুমি যদি অ্যাসিড হাইড্রোলিসিস করে পুরো চপ করে দাও ইনটু কনস্টিটিউয়েন্টস অ্যামিনো অ্যাসিড, তারপরে কি কি অ্যামিনো অ্যাসিড আছে সেটা কিন্তু পেপার ক্রোম্যাটোগ্রাফি করেও ধরা যায়। বাট এখানে আমরা আয়ন এক্সচেঞ্জ ক্রোম্যাটোগ্রাফি ইউজ করব, যেখানে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড তার রেসপেক্টিভ আইসোইলেকট্রিক পিএইচ এর বেসিসে সেপারেটেড হয়ে যাবে। ওকে, কিভাবে হবে আয়ন এক্সচেঞ্জ ক্রোম্যাটোগ্রাফি আমি তোমাদের পড়াবো, যদি স্কোপ পাই, চিন্তা নেই, একেবারে ডিটেইলসে পড়বো, ঠিক আছে। এইবারে অ্যামিনো অ্যাসিড আছে কিনা যেভাবে তোমরা নিনহাইড্রিন স্প্রে করে ডিটেক্ট করো সেভাবে করলাম, এবং অত্যন্ত কম অ্যামাউন্টে অ্যামিনো অ্যাসিড লাগে এই প্রসেসের জন্য। নেক্সট হচ্ছে পার্শিয়াল হাইড্রোলিসিস অফ প্রোটিন এন্ড পেপটাইড। এইটা কিন্তু আমরা কখনো অ্যাসিড দিয়ে করব না, কারণ অ্যাসিড হাইড্রোলিসিস একটা প্রোটিনের মধ্যে যতগুলো পেপটাইড বন্ড আছে সব পেপটাইড বন্ডকে ক্লিভ করে দেবে এবং ইন্ডিভিজুয়াল অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। আমাদের সেটা উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ওভারল্যাপিং পেপটাইড তৈরি করা, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, প্রোটিওলিটিক মিউটেশন করব, ঠিক আছে, যাতে কিছু পেপটাইড বন্ড অবশ্যই ক্লিভ হয়, কিন্তু সব পেপটাইড বন্ড ক্লিভ হয়ে একেবারে অ্যামিনো অ্যাসিড না হয়ে যায়। কিছু পেপটাইড বন্ড ক্লিভ হয়ে আমরা স্মলার ফ্র্যাগমেন্টস পেতে পারি, কিন্তু সব পেপটাইড বন্ড যেন ক্লিভ না হয়। হ্যাঁ, তারপরে এই স্মলার ফ্র্যাগমেন্টস গুলোকে আমরা সেপারেট করব, আর যে অ্যামিনো অ্যাসিড আছে এই ফ্র্যাগমেন্ট গুলোর মধ্যে সেগুলোকে আমরা ডিটারমাইন করব। কিভাবে, একটু স্ট্র্যাটেজিক্যালি আমরা দেখব, ঠিক আছে। যার জন্য অলওয়েজ এই যে প্রোটিওলিটিক এনজাইম ক্যাটালাইজ যে ক্লিভেজ, সেটা কিন্তু অলওয়েজ একটা প্রেফার্ড পার্শিয়াল হাইড্রোলিসিসের জন্য। এই একটা এনজাইম খুব ইম্পর্টেন্ট এনজাইম। আচ্ছা, আমাকে কেউ বলবে যে একটা প্রোটিনের এন টার্মিনাল এবং সি টার্মিনালে কি কি অ্যামিনো অ্যাসিড আছে, এইটা দেখতে চাওয়ার আমার প্রধান উদ্দেশ্যটা কি? সিকোয়েন্সটা তাহলে বার করতে পারবো আমি সহজে। তুমি শুধু এন টার্মিনাল আর সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিড জেনে গেলে সিকোয়েন্স বার করে নিতে পারবে কিভাবে? মানে সাজাতে হবে আমাকে, তাহলে তখন বুঝতে পারবো যে না ইন্টারমিডিয়েট এটা ছিল। তোমার ধরো ইনসুলিন প্রোটিন আছে, ইনসুলিন প্রোটিনে তুমি এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিড করলে, সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিড করলে, দুটো চেন আছে, ঠিক আছে। তো এইবার তাই দিয়ে কি তোমার পুরো 51টা ইনসুলিনে 51টা অ্যামিনো অ্যাসিড আছে?
চেন এ তে বোধহয় 21টা আছে, চেন বি তে 30টা আছে, সেগুলো সিকোয়েন্স তুমি জেনে যাবে? কখনোই জানতে পারবে না। তাহলে এন টার্মিনাল আর সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিড কি, এটা ডিটারমাইন করার পেছনে এত জোর কেন দেয়া হচ্ছে, কে বলবে আমার? যদি কেউ বলতে পারে এক্ষুনি 5 নম্বর দিয়ে দেবো ইন্টারনালে, এবং প্র্যাকটিক্যালের নম্বরও দিয়ে দেবো। পেপটাইড বন্ডের পেপটাইড বন্ডের হ্যাঁ সায়ন বিশ্বাস বলো, তোমার গলা আচ্ছা দিয়ে বলছি সোজা যায়। পেপটাইড বন্ডের পেপটাইড বন্ডের বলো। পেপটাইড বন্ডের অ্যারেঞ্জমেন্ট জানার জন্য, মানে এন টার্মিনালে যেটা থাকবে সি টার্মিনালে এরকম করে। সি টার্মিনালে তো কি কি আছে সেটাই তো আমরা জানছি, বাট হোয়াট ইজ দ্য পারপাস একটা প্রোটিনে? এই যে আমি বলছি যে ধরো আমি ইনসুলিনে দুটো চেন আছে, এন টার্মিনালে কি আছে সি টার্মিনালে কি আছে, এটা আমি জেনে নিতে চাই একটা প্রোটিনের মধ্যে। কেন এটা আমাকে কিসে হেল্প করবে? এনিবডি এলস? সায়ন দাস, রুদ্রজিৎ, শুভঙ্কর, সুপর্ণা, আর যে আছো বলো, ট্রাই করো অ্যাটলিস্ট। ডিআইএফ এর কোন ধরনের প্রোটিওলাইটিক এনজাইম ইউজ করবো সেটা হেল্প করবে এরকম কিছু? না না, সেটা তো তোমার ওটার উপর তো নির্ভর করবে না। সি টার্মিনালে কি পেপটাইড, এই যে অ্যামিনো অ্যাসিড আছে খুব ইজিলি জানা যায়। কার্বক্সি পেপটিডেজ এনজাইম, এটা একটা প্রোটিওলিটিক এনজাইম যেটা সি টার্মিনালের থেকে কাটে, মানে কার্বক্সি টার্মিনালের থেকে কাটে। তাহলে সি টার্মিনালে কি অ্যামিনো অ্যাসিড আছে সেটা খুব ইজিলি ডিটারমাইন করা যায়। কার্বক্সি পেপটিডেজ ইজ সিলেক্টিভ ফর ক্লিভিং দ্য পেপটাইড বন্ড টু দ্য সি টার্মিনাল অ্যামিনো। তাহলে এই যে দেখো এই জায়গায় ও কাটে, তাহলে সি টার্মিনালে কি আছে খুব ইজিলি কিন্তু ডিটারমাইন করতে পারছি আমি। হ্যাঁ কে বলছিল বলো। সি টার্মিনাল আর এন টার্মিনাল যদি প্রত্যেক পেপটাইড ফ্র্যাগমেন্টে জানতে পারি, তাহলে যখন ওভারল্যাপ সিকোয়েন্স থাকবে তখন আমরা বুঝতে পারবো যে কোনটা এন টার্মিনালের দিকে আছে, কোনটা সি টার্মিনালের দিকে আছে। ওয়ান অফ দ্য রিজন ডেফিনেটলি। কিন্তু আমি ইভেন পেপটাইড, এটা তুমি একদম ঠিক বলেছো, কিন্তু আমি পেপটাইড ফ্র্যাগমেন্ট করার আগে, প্রোটিনটা নেয়ার পরে, দ্য ফার্স্ট থিং দ্যাট আই ওয়ান্ট টু ডু ইজ যে আমি এন টার্মিনাল এবং সি টার্মিনাল প্রোটিনটাকে নিলাম, নিয়ে সেটাকে ফর্মিক অ্যাসিড বা কিছু দিয়ে সেগুলো চেন সেপারেট করলাম, করে এবার এন আর সি টার্মিনাল আমি জানতে চাই। কেন? আর কেউ বলো। সায়ন দাস, ওয়্যার আর ইউ? রুদ্রজিৎ? স্যার ডেটাবেসে কম্পেয়ার করার জন্য না, তোমরা খুব ক্রিটিক্যালি ভাবো সব কিছু। আমি কতগুলো এন টার্মিনাল অ্যামিনো অ্যাসিড পাচ্ছি আর কতগুলো সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিড পাচ্ছি সেটা জানা আমার জন্য এই জন্য জরুরি যে একটা প্রোটিনে কটা চেন আছে আমি জানতে পারবো। একটা প্রোটিনের মধ্যে কটা চেন আছে আমি জানতে পারবো। সো ইনসুলিন ইজ হ্যাভিং 2 চেনস, so how many n terminal amino acids I am supposed to get and how many c terminal amino acids I am supposed to get? দুটো দুটো করে। দুটো দুটো করে। যদি একটা চেন থাকতো, একটা করে। যদি হিমোগ্লোবিনকে করি 2 বিটা 2 আলফা, তাহলে মানে 4টে পাবো টোটাল। 4টে পাবো, কিন্তু সেম হবে, কারণ 4টে, অ্যালফার, হ্যাঁ। হ্যাঁ অ্যালফা আর বিটা চেন তো দুটো, অ্যালফা টু বিটা টু, মানে চেন গুলো তো সেম। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি এসবিএস পেজে যখন চালালাম আমি 4টে চেন দেখলাম, কিন্তু আমি দেখলাম যে দুটো এন টার্মিনাল দুটো সি টার্মিনাল। তাহলে আমি বুঝলাম যে মানে এসবিএস পেজে 4টে চেন দেখবো না, এসবিএস পেজে আমি দুটো চেনই দেখবো, অবভিয়াসলি সেম জায়গায়। ঠিক আছে, তো আমি তখন বুঝলাম যে টোটাল 4টে চেন আছে কিন্তু দুটো দুটো করে চেন সেম। দিস ইজ দ্য রিজন people started determining the N terminal and the C terminal amino acid. ওকে, এইবারে নেক্সট যেটা হচ্ছে, একটু মন দিয়ে শুনবে, সেটা হচ্ছে যে আমরা কিছু পেপটাইড জেনারেট করার জন্য কিছু এনজাইম দিয়ে ট্রিট করব, যে এনজাইমস গুলো কিন্তু সিলেক্টিভলি কিছু জায়গায় কাটবে। ওই যে বললো যে নন স্পেসিফিক প্রোটিয়েজ দিয়ে পুরো চপ করে দেবো অ্যামিনো অ্যাসিডে,
অ্যামিনো অ্যাসিডে চপ কখনোই করা যাবে না, বাট দ্যাট ইজ নট আওয়ার ইন্টেনশন, আমরা ওটা করতে চাই না। তাহলে আমি তোমাদের বলছি ট্রিপসিন লাস্ট ক্লাসে বলেছি যে ওটা কি, ওটা কার্বক্সাইল যে এন্ড আছে অফ লাইসিন আর আর্জিনিন ওই জায়গায় কাট করে, কার্বক্সাইল এন্ড অফ লাইসিন বা আর্জিনিনে কাট করে। কিংবা কাইমোট্রিপসিন, কাইমোট্রিপসিন কি, যে কার্বক্সাইল যে এন্ডটা আছে, কার্বক্সাইল গ্রুপ আছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড যেমনি ধরো ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, এটা এইগুলোর যে কার্বক্সাইল এন্ডটা আছে সেই কার্বক্সাইল এন্ডে কাট করবে। ওকে, অর উই ক্যান হ্যাভ আদার এনজাইমস অ্যাজ ওয়েল। এইবারে এই কাটের পর আমাদের যেটা প্রসেস হবে সেটা হচ্ছে এন্ড গ্রুপ অ্যানালিসিস। ঠিক আছে, কারণ আমাকে সবার আগে যেটা হচ্ছে কটা চেন, নেক্সট হচ্ছে যে পেপটাইডে কোথায় শুরু কোনটা চেন, এন্ড গ্রুপ অ্যানালিসিস মানে এন আর সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিড জানার আরেকটা মোক্ষম জিনিস হচ্ছে যে আমি কোন দিক থেকে কোন দিকে পড়ছি। ধরো আমার এন টার্মিনালে ফিনাইল অ্যালানিন আছে, সি টার্মিনালে লাইসিন আছে, তাহলে এবার এন থেকে সি টার্মিনাল আমি একটা ডিরেকশন পাচ্ছি, প্রোটিনের সিকোয়েন্সটা তো একটা ডিরেকশনে যেতে হবে, যে আমি লেফট টু রাইট রিড করছি না রাইট টু লেফট রিড করছি। তার জন্য আমার লেফটে কি আছে এবং রাইটে কি আছে এই তিনটে জানতে হবে। ধরো আমার লেফটে আছে বৃদ্ধাঙ্গুষ্ঠ থাম এবং রাইটে আছে গিয়ে হচ্ছে কনিষ্ঠা মানে লিটল ফিঙ্গার। ঠিক আছে, এইবার আমার যে তিনটে ফিঙ্গার আছে তার অর্ডার কিন্তু আমি বুঝতে পারবো, তর্জনী, ইন্ডেক্স ফিঙ্গার, মধ্যমা, মিডল ফিঙ্গার এবং তারপর হচ্ছে গিয়ে অনামিকা বা ইন্ডেক্স ফিঙ্গার, এই রিং ফিঙ্গার। সরি, এই যে অ্যারেঞ্জমেন্টটা, তার জন্য কিন্তু থামটা কোথায় এবং লিটল ফিঙ্গার মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং কনিষ্ঠা কোথায় এইটা কিন্তু আমাকে বুঝতে হবে, নালে কিন্তু বাকি যে তিনটে, হ্যাঁ তর্জনী, মধ্যমা এবং অনামিকা, এই তিনটে কিন্তু কোনো অ্যারেঞ্জমেন্ট আমি বুঝতে পারবো। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ মনে কোনো ডাউট থাকলে বলো। আমাদের প্রোটিনের ওরিয়েন্টেশনটার জন্য, নাম্বার অফ চেইনস এর জন্য এবং পরপর পেপটাইড সাজানোর জন্য, এইগুলোর জন্য এন্ড গ্রুপ গুলো জানতে হবে। আচ্ছা, এই কথাটা কিন্তু আমি 2021-এর প্রোটিন সিকোয়েন্সিং এর বলছি না, এটা কিন্তু বারবার আমি বলছি এটা 1940 সালের প্রোটিন সিকোয়েন্সিং। তখন যে মাস স্পেকট্রোমেট্রি বলে কিছু আবিষ্কৃত হতে পারে এটাও কারোর ধারণা ছিল না। তোমরা বুঝতে পারছো তো? স্যার এন টার্মিনাল কি করে বুঝতে পারতো কি অ্যামিনো অ্যাসিড আছে? হ্যাঁ হ্যাঁ, একদম আছে। তাহলে সি টার্মিনালে কি করে বুঝতে পারা যাচ্ছে সেটা তুমি বুঝতে পারলে? কি অ্যামিনো হ্যাঁ, অ্যাসিড ওটা আছে, কার্বক্সিল কার্বক্সিপেপটিডেজ দিয়ে ক্লিক করবো, পেপটাইডেস। ওই সি টার্মিনাল অ্যামিনো অ্যাসিডটা বেরোবে, তারপর তুমি পেপার ক্রোমাটোগ্রাফি করে দেখে নাও কি আছে। ওকে, যে কোনো ক্রোমাটোগ্রাফি করে দেখে নাও এন টার্মিনাল। এবার এন টার্মিনালটা ডিটারমাইন করা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে গেল। এইখানে 45 কেন প্রায় 50 বছর ধরে সায়েন্স করে গেছেন একজন ভদ্রলোক, তোমরা তার নাম জানো, স্যাঙ্গার, তার একটা বিশাল বড় ভূমিকা আছে। এবং টিসেলিয়াস বলে আরেকজন ভদ্রলোকেরও বিশাল বড় ভূমিকা আছে। যদি প্রশ্ন, এই কোন টাইম দেখাচ্ছে আর কত টাইম বাকি আছে বা কিছু? হ্যাঁ স্যার, 4 মিনিট 27 সেকেন্ড। ও বাবা রে, যাই হোক, ঠিক আছে, আমরা এর পরের ক্লাসে আবার কন্টিনিউ করব, এটা নিয়ে কোনো ব্যাপার নয়। 4 মিনিট 27 সেকেন্ড আমাকে তো দেখাচ্ছে না কিছু, কোথায় দেখাচ্ছে এটা? আমিও দেখতে পাচ্ছি না কিছু। যাই হোক, ঠিক আছে, শোনো, ব্যাপারটা হচ্ছে যে টিসেলিয়াস তিনি কি করেছিলেন, আজকে যে এসজিএস পেজ অ্যাপারেটাসটা তোমরা দেখছো 6 ইঞ্চি, ওই রকম প্রোটিন, পেপটাইড ইত্যাদিকে ইলেকট্রোফোরেটিক্যালি সেপারেট করার জন্য উনি একটা 5 মিটারের লম্বা অ্যাপারেটাস বানিয়েছিলেন, যেটার আজকের মডিফাইড ফর্মটা হচ্ছে গিয়ে ওই ইলেকট্রোফোরেসিস অ্যাপারেটাস, যেটা তোমরা 6 ইঞ্চি থেকে ম্যাক্সিমাম 1 ফুট দেখো। এবার এইটা এতই একটি দর্শনীয় বস্তু ছিল যে প্রত্যেকে যেত এবং গিয়ে গিয়ে টিসেলিয়াসের ল্যাবে দেখত যে আরে বাবা কি জিনিস কি জিনিস কি জিনিস। স্যাঙ্গারেরও সৌভাগ্য হয়েছিল ওই অ্যাপারেটাসটায় কাজ করার। তার মানে স্যাঙ্গার কিন্তু একটা প্রোটিনকে পেপটাইডে ভাঙার পর সেই পেপটাইড গুলোকে আইসোলেট করা কিংবা একটা পার্টিকুলার অ্যামিনো অ্যাসিড সেপারেট করার পর সেই অ্যামিনো অ্যাসিডটাকে
ইলেকট্রোফোরেটিক্যালি বা ক্রোমাটোগ্রামের সাহায্যে আইসোলেট করা ডিফারেন্ট ফ্র্যাগমেন্টসকে এর ব্যাপারে কিন্তু ওনার একটা বড় সুবিধা ছিল, যেহেতু উনি টিসেলিয়াসের সঙ্গে খুব ভালো ওনার রিলেশন ছিল। এই টিসেলিয়াস কিন্তু আমরা যাকে বলি এই ইলেকট্রোফোরেসিসের জনক বলি, কারণ ওনার একটা 5 মিটার অ্যাপারেটাস ছিল যেখানে কিন্তু এই ধরনের বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলসকে সেপারেট করা। এইবারে আমরা এইটা জানি যে একটা যে কোনো প্রোটিনের যে অ্যামিনো টার্মিনালে যে নাইট্রোজেনটা আছে সেটা কিন্তু খুব বেশি নিউক্লিওফিলিক। এই কথাটার মানে আমাকে কে এক্সপ্লেন করবে? যে কোনো প্রোটিনের অ্যামিনো টার্মিনালে যে নাইট্রোজেনটা আছে সেটা কিন্তু খুব বেশি নিউক্লিওফিলিক। এই কথাটার মানে আমাকে কে এক্সপ্লেন করবে? খুব বেশি নিউক্লিওফিলিক। হ্যাঁ, কেউ জানে না এটার মানে? দুঃখের ব্যাপার তো। পজিটিভ চার্জের অ্যাট্রাক্ট করবে নিউক্লিওফিলিক মানে। নিউক্লিওফিলিক মানে পজিটিভ চার্জ অ্যাট্রাক্ট করবে। কেন পজিটিভ চার্জ অ্যাট্রাক্ট করবে? সায়ন দাস, ওখানে হ্যাঁ। নেগেটিভ সেন্টার আছে তাই। কোথায় নেগেটিভ সেন্টারটা আছে? আমরা জানি যে নিউক্লিওফাইলে তো নেগেটিভ। হ্যাঁ, এই যে এন টার্মিনাল যে নাইট্রোজেনটা, এন টার্মিনাল একটা প্রোটিনের যে এন টার্মিনাল নাইট্রোজেনটা লোন পেয়ার আছে, এক্স্যাক্টলি তার উপর একটা লোন পেয়ার আছে, একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, ফলে সে কিন্তু পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে। প্রশ্নটা এটা হচ্ছে স্যার তাহলে এই নাইট্রোজেনটায় লোন পেয়ার নেই? অবশ্যই আছে, কিন্তু এখানে কি আছে? এখানে কি আছে? যেহেতু একটা কোভ্যালেন্ট বন্ড আছে, এইটার ইলেকট্রন অ্যাফিনিটির জন্য কিছুটা লোন পেয়ারের এফেক্ট ওইদিকে কমে যাচ্ছে। ঠিক আছে, এখানে তো শুধু দুটো হাইড্রোজেন আছে, কিন্তু এখানে যেহেতু একটা অত বড় গ্রুপ আছে, ফলে কি হচ্ছে যে লোন পেয়ারের যে নিউক্লিওফাইল মানে পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করার ক্ষমতাটা সেটা কিছুটা কমে যায়। তাহলে এই জিনিসটা এই শোনা যাচ্ছে এখনো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আর কতক্ষণ টাইম আছে? লেস দেন 1 মিনিট। তাহলে এই প্রপার্টিটা ইউজ করা হলো টু ডিটারমাইন দ্য এন টার্মিনাল গ্রুপ এন্ড ফার্দার সিকোয়েন্সিং। কিভাবে হলো এটা আমরা নেক্সট ক্লাস কালকে 8:30টার সময় হবে, এবং কালকে 8:30টার সময় আমি এক্সপ্লেন করব। ওকে, লেটস এন্ড। স্যার রাতে তো? হ্যাঁ, রাত্রিবেলা অবশ্যই ঠিক অবশ্যই, আছে। কাল রাত্রি 8:30টায় তোমাদের এক্সপ্লেন করব। ওকে, সো লেটস এন্ড ইট, ইটস লেস দ্যান 1 মিনিট, আমরা এন্ড করব।